স্যার আপনার মাইকটা অফ আছে। ও সরি সরি, ঠিক আছে। ইট ক্যান বি স্পেসিফাইড বাই মেজারিং সাম অবজারভেবল প্রপার্টিজ অফ দ্য সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে যে কোনো অবজারভেবল প্রপার্টিজ দ্বারা মেজার করতে পারি, যেমন সেটা প্রেসার হতে পারে, ভলিউম হতে পারে, টেম্পারেচার হতে পারে, হিট হতে পারে। তো তার মানে এই নয় যে স্টেট মানে তোরা তিনটা প্রপার্টি ভেবে নিবি, সলিড লিকুইড গ্যাস, এটা আমি কখনোই বলবো না। স্টেট মানে থার্মোডাইনামিক্যাল স্টেট মানে হচ্ছে দু রকম মেজার হতে পারে, যে সলিডের মধ্যেই দুটো স্টেট আছে, একটা হতে পারে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, বিভিন্ন রকম মেপে আমি দুটো স্টেট বার করলাম। তো এখানে দু রকম যে স্টেট পাওয়া যাচ্ছে, সেই দু রকম স্টেটকে বলা হচ্ছে, একটাকে বলা হয় ইনিশিয়াল স্টেট, আর একটাকে বলা হয় ফাইনাল স্টেট। তো একটা রিঅ্যাকশন যখন শুরু করব, তার ইনিশিয়ালটাকে প্রাথমিক বা ইনিশিয়াল বলা হচ্ছে, আর যেটা ফাইনাল সেটা অন্তিম বা ফাইনাল, যা ইচ্ছা বলতে পারিস। ঠিক আছে, তাহলে একটা রিঅ্যাকশন এখান থেকে এখানে যাচ্ছে, এবারে এই স্টেটে ডিফারেন্ট কিছু থাকতে পারে, প্রেসার, ডিফারেন্ট ভলিউম, ডিফারেন্ট টেম্পারেচার, ডিফারেন্ট হিট, ডিফারেন্ট ওয়ার্ক ডান। আর এই স্টেটে হচ্ছে ডিফারেন্ট প্রেসার, ডিফারেন্ট ভলিউম, ডিফারেন্ট টেম্পারেচার, ডিফারেন্ট হিট। ঠিক আছে, এবারে আমি আসছি স্টেট ফাংশনের কিছু প্রপার্টিজ আমরা জানবো, যে স্টেট ফাংশন কি বা স্টেট ফাংশনের কি প্রপার্টি। এবারে যদি আমরা বলি যে একটা স্টেট ফাংশন কিসের উপরে ডিপেন্ড করে, না বলা হয়েছে যে ইট নেভার ডিপেন্ডস অন পাথ। এই যে স্টেট ফাংশন, এটা পাথের উপরে ডিপেন্ড করে না, এটা পাথের উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, আর কি হতে পারে না, এটা কেমন ভাবে পাথের উপরে ডিপেন্ড করে না, ধর সাপোজ সুরজিৎ, ধর তুই তোর বাড়ি থেকে তুই মেদিনীপুর আসছিস। ঠিক আছে, এটা হচ্ছে হোম, এটা মেদিনীপুর স্কুল। ঠিক আছে, জেএনভি। তো এবারে এটার অনেক রাস্তা আছে, তুই ধর তোর বাড়ি কোথায়, বেলদাতে আছিস। আচ্ছা, তো ওখান থেকে তুই বাসে আসতে পারিস, তুই হেলিকপ্টারে আসতে পারিস, তুই মেট্রোতে আসতে পারিস যদি চলে, তুই হচ্ছে জাহাজে আসতে পারিস, তুই স্টিমারে আসতে পারিস, তুই যে কোনো জায়গাতে যেতে পারিস। ঠিক আছে, তুই ধর ওখান থেকে তুই গেলি ধর হচ্ছে তোর চারদিক দিয়ে উড়িষ্যা ফুড়িষ্যা ঘুরে 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 তুই মেদিনীপুর ঢুকলি, সেটা তোর ব্যাপার, তুই যে কোনো পাত দিয়ে আসতে পারিস। কিন্তু এটা তার উপরে ডিপেন্ড করবে না, তোর ডিপেন্ড করবে যে এখানে প্রাথমিক অবস্থায় বা হচ্ছে ইনিশিয়াল স্টেটে তোর কি ছিল, প্রেসার কত ছিল, তোর ভলিউম কত ছিল, বাড়িতে যখন ছিলি তোর প্রেসারটা কম ছিল না বেশি ছিল, স্কুলে আসতে তোর প্রেসারটা কম হচ্ছে না বেশি হচ্ছে, বা তুই বাড়িতে যখন ছিলি তোর ভলিউম কতটা ছিল, স্কুলে আসার পর ভলিউম কতটা বেড়েছে, ভলিউম মানে পড়াশোনার মানে নলেজের ভলিউম। ঠিক আছে, তো টেম্পারেচার, এই জিনিসগুলো হচ্ছে তোর ইনিশিয়াল আর ফাইনাল উপরে ডিপেন্ড করছে, যে তোর বাড়িতে কেমন ছিল, স্কুলে আসার পরে কেমন হয়েছে। ইট ডাজ নট ডিপেন্ড অন পাথ, এটা পাথের উপরে ডিপেন্ড করে না, তুই হেলিকপ্টারে আসছিস, জাহাজে আসছিস, স্টিমারে আসছিস, যেটা দিয়ে আয়, এটা ডিপেন্ড করছে না। ডিপেন্ড করছে কিসের উপরে, তোর সেখানে অবস্থাটা কিরকম, এখানে অবস্থা কিরকম, এখানে অবস্থা কিরকম। ঠিক আছে, তো এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলোকে লেখা হয় ক্যাপিটাল লেটারে, স্টেট ফাংশনগুলোকে ক্যাপিটাল লেটারে রিপ্রেজেন্ট করা হয়। আর এর এক্সাম্পল যদি আমরা ধরি, তাহলে কি ধরবো না, হচ্ছে প্রেসার পি দ্বারা ডিনোট করা হচ্ছে, ভলিউম ভি দ্বারা, টেম্পারেচার ঠিক আছে, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো তোদের বোঝার এখন যাবে না, আগে পড়াতে হবে। তারপরে এনার্জি ফেনার্জি থাকে, সেগুলোকে ইউ দ্বারা ডিনোট করা হয়, সেগুলো আমি লিখছি না, আর লিখে দিচ্ছি, পরে এগুলো পড়াবো। এনার্জি, হ্যাঁ, ইন্টারনাল এনার্জি, এনার্জি লিখছি এটা ইউ দ্বারা। তারপরে এনথালপি, এগুলো আমি পরে পড়াবো, লাস্টের দিকে টপিক আছে পড়াবো, এখন দুটো রেট করে মানে আর একটা রেট করে পড়াবো, হয়েছে। তো স্টেট ফাংশন কি, এটা পাথের উপরে ডিপেন্ড করে না। তাহলে যদি পাথের উপরে ডিপেন্ড না করে, তাহলে কার উপরে ডিপেন্ড করে,
না সে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটে কি অবস্থায় ছিল সেই মানে তার স্টেটের উপরে ডিপেন্ড করছে। এবারে বুঝতে পারলি যে কেন আমি স্টেটটা আগে পড়লাম? স্টেট ফাংশন বোঝার আগে আমি স্টেট কেন আগে পড়লাম? না স্টেট জিনিসটা কি, না এটা কোথায় আছে, কোন অবস্থায় আছে, তার কিছু প্রপার্টি ডিপেন্ড করে আমরা এর স্টেটকে এক্সপ্লেন করতে পারি বা ডিফাইন করতে পারি। আর এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে হচ্ছে টোটালি দুটো স্টেটের উপরে ডিপেন্ড করে, একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল। নেক্সট যদি আমরা ধরি পাথ ফাংশন। পাথ ফাংশন আমি সেম এক্সাম্পল দিচ্ছি, যে হচ্ছে তোরা বাড়ি থেকে স্কুলে আসছিস। এবারে স্কুলে আসার সময় প্রথমে যে যার নর্মাল রুট দিয়ে এসছিস, বাসে করে এসছিস, তারপরে এলি পায়ে হেঁটে, ঠিক আছে? আর তারপরে এলি তুই ধর ওখান থেকে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে করে কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে মেদিনীপুর আবার এসছিস। বাড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে মেদিনীপুর এলি। এবারে তুই বল যে পাথ 1টা তুই এসেছিস পায়ে হেঁটে, পাথ 2টা নর্মাল শর্টেস্ট রুট সেটা দিয়ে এসেছিস, আর পাথ 3 হচ্ছে তুই এসেছিস কলকাতা হয়ে ঘুরে ঘুরে, কলকাতা হাওড়া হয়ে ঘুরে ঘুরে। তো এখানে দেখ এই ফাংশনটা পাথের উপরে ডিপেন্ড করে। এই ফাংশনটা মানে যেসব ফাংশন পাথ ডিপেন্ডেন্ট বা পাথের উপরে ডিপেন্ড করে সেইগুলোকে বলা হচ্ছে পাথ ফাংশন। যেমন হিট। আর একটা কথা, এগুলোকে স্মল লেটারে মানে ডিফাইন করা হয়, ক্যাপিটালে নয়, স্মল লেটারে। সেকেন্ড হচ্ছে কি ওয়ার্ক। তুই সিম্পল জিনিস ভাব যে তুই যদি পায়ে হেঁটে আসিস তাহলে তুই কিন্তু অনেক কাজ করে দিছিস, ওয়ার্ক ডানটা তোর বেশি, ওয়ার্ক ম্যাক্সিমাম যদি তুই পায়ে হেঁটে আসিস। আবার পাথ 1 দিয়ে তুই এলি হেলিকপ্টারে করে, তাহলে তোর সেখানে ওয়ার্ক জিরো, তোকে কোনো কাজই করতে হয়নি, তুই বসেছিস একদম ল্যান্ড করেছিস স্কুলের উপরে, ঠিক আছে? আর যদি তুই আসিস কলকাতায় ঘুরে ঘুরে তাহলে তোর কিন্তু সেখানে ওয়ার্ক ম্যাক্সিমাম বা ওয়ার্ক বেশি, ঠিক আছে? বা হিট বেশি, ঠিক আছে? এনার্জি, হিট এনার্জি বেশি হতে পারে। তাহলে যে পাথ দিয়ে যাচ্ছে সেই পাথের উপরে ডিপেন্ড করে যে ফাংশনগুলো, সেগুলোকে বলা হচ্ছে পাথ ফাংশন। ক্লিয়ার? তাহলে পাথ ফাংশন আর স্টেট ফাংশনের মধ্যে ডিফারেন্স যদি দেয় তোদেরকে এগুলো নিশ্চয়ই লেখা যাবে, অসুবিধা কিছু হবে না। নেক্সট আমি আসছি কিছু টাইপ অফ প্রসেস বা কিছু হচ্ছে সিস্টেমের দুটো প্রপার্টি। দেখ আমরা থার্মোডাইনামিক্সকে দুভাগে ভাগ করা হয়েছে। থার্মোডাইনামিক্সকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা ক্লাসিক্যাল আর একটা স্ট্যাটিস্টিক্যাল বা কেমিক্যাল। স্ট্যাটিস্টিক্যাল বা কেমিক্যাল। এবারে বলা হয়েছে কি না এই টপিক আমাদের নেই সিলেবাসে, এই টপিক আমাদের সিলেবাসে নেই, আমাদেরকে শুধু ক্লাসিক্যাল পড়তে হবে, যেটা আমরা চোখে দেখতে পাই বা ম্যাক্রোস্কোপি নেকেড আয়ে দেখতে পাই। তো এদের নিশ্চয়ই ক্যালকুলেশন করাটা সোজা দেন, যেগুলোকে চোখে দেখতে পাই না। একটা মানুষের শরীরের কালচার করা সোজা না একটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের শরীরের কালচার করা সোজা? মানুষের শরীরে অবশ্যই, কারণ সেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, আর ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে চোখেই দেখতে পাচ্ছি না, তাহলে তার সম্বন্ধে কালচার করাটা অনেকটাই জটিল। তো এটাকে নেকেড আয়ে দেখা যায় না, খালি চোখে এর প্রপার্টি লক্ষ্য করা যাবে না, এমন কিছু প্রপার্টি আছে, আর এগুলোকে নেকেড আয়ে দেখা যায় ম্যাক্রোস্কোপি। তাই এর প্রপার্টিগুলো দুরকম ভাবে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, আর একটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এগুলো প্রপার্টি বলবি, হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তাহলে ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিগুলো সেটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা এক্সটেন্সিভ একটা ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ প্রপার্টিটা কি? এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে প্রপার্টিজ অফ দ্য সিস্টেম হুইচ আর ডিপেন্ডেন্ট অন মাস অর অন সাইজ। দেখ এই যে দুটো প্রপার্টি ভাগ করেছি আমি মাঝখানেই লিখে দিচ্ছি, এটা কিসের উপরে বেস করে ভাগ করেছি? না মাসের উপরে। মাস হতে পারে, ওয়েট হতে পারে, অ্যামাউন্ট হতে পারে, একই জিনিস, তিনটে টার্মগুলো শুধু আলাদা আলাদা কিন্তু প্রায় একই জিনিস, তাই তো? তাহলে এটাকে আমরা ভাগ করেছি কিসের উপরে? না এই দুটো জিনিসের উপরে রেসপেক্টে আমরা ভাগ করেছি, মাস হতে পারে বা অ্যামাউন্ট হতে পারে বা হচ্ছে
আমার ওয়েট হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসের উপরে আমরা এটাকে ডিভাইড করেছি। যদি এক্সটেন্সিভ প্রপার্টি বলি তাহলে সেই প্রপার্টিগুলোকে বলবো যেগুলো বাইরের জিনিস, বাইরের। এবার বাইরের বলতে কি বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে ভেতরে। এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে, কম্পিটিটিভও আসে, এখানেও আসে। তাহলে বাইরের প্রপার্টি কি না, সোজা কথায় আমাকে যদি 1 গ্লাস জল দেয় বা 1 বিকার জল দেয়, তাহলে আমরা ওইটাকে দুভাগে ভাগ করে দেব, দুভাগে ভাগ করে দেব। এবারে আমাকে যে প্রপার্টিটা দিবে সেই প্রপার্টিটাও যদি জলের সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। যেমন আমাদের হচ্ছে ধর ড্রেস, পোশাক, স্কুলে গেলে স্কুলের পোশাক পরতে হয়, বাড়িতে থাকলে বাড়ির পোশাক, এটা আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে একজন মানুষের ক্যারেক্টার, ঠিক আছে, একজন কাইন্ডনেস, এগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এগুলো কিন্তু স্কুলে থাক বা ঘরে থাক, এগুলো হচ্ছে চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে যদি আমাদের এটাকে দুভাগে ডিভাইড করে দেওয়া হয়, সব থেকে মানে সোজা জিনিস যে যেটা আমাকে দিবে তার প্রপার্টিটাকে প্রথমে আমরা ওটা দুভাগে ভাগ করে দিলাম। 1 গ্লাস জলকে দুভাগে ভাগ করে দিলাম, দিয়ে দেখলাম যে এখানে কি কি চেঞ্জ হচ্ছে। যেমন ধর আমি বললাম এখানে 1 লিটার জল দিয়েছি, তাহলে 1 লিটার যখন জল দিচ্ছি, ভলিউম, আয়তন, 1 লিটার জলকে যদি দুভাগে ভাগ করে দিই, তাহলে কি এখানে 1 লিটার থাকবে, এখানে 1 লিটার থাকবে না, এটা হাফ হয়ে যাবে, এটাও হাফ হয়ে যাবে। তাহলে ভলিউম হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, যেটা ভাগ করে দিলে কমে যায়, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকম হতে পারছে। ঠিক আছে, বা এরপরে যদি আমরা বলি মাস, কোন একটা ওয়েট, একটা সুরজিতের ওয়েট ধর 60 কেজি, এবার তোকে দুভাগে ভাগ করে দেওয়া হলো, তাহলে তোর ওয়েটটা কি 60 কেজি করে 120 কেজি হবে না 30-30-60 কেজি থাকবে, 30-30-60 কেজি থাকবে। ঠিক আছে, তাহলে এটা এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে ভেতরের প্রপার্টি। এটা কি না, ধর যেগুলো বললাম যেমন ক্যারেক্টার, কাইন্ডনেস, এবার এখানে তুই ক্যারেক্টার কাইন্ডনেস এক্সাম্পল দিবি না, এখানে দিতে হবে আমাকে ডেনসিটি, ঘনত্ব। একটা জল সল্ট ওয়াটার ধর, তাহলে তার ঘনত্ব, ডেনসিটি বা কনসেন্ট্রেশন, 1 গ্লাস নুন চিনির জল গুলেছিস শরবত, তাহলে জলটাকে যদি দুভাগে ভাগ করে দিই, তাহলে কি তার মধ্যে নুনটা কমে যাবে বা চিনিটা বেড়ে যাবে? এরকম হবে না, একই টেস্ট থাকবে, একই টেস্ট থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন। আর ডেনসিটিটা কি, ডেনসিটিও সেম জিনিস। সমুদ্রের জল 1 গ্লাস তুলে নিয়ে দুভাগে ভাগ করে দিলে দুজনের ডেনসিটি সেম থাকবে, চেঞ্জ হবে না। আর কি হতে পারে, টেম্পারেচার, একটা জল 100 ডিগ্রিতে ফুটছে, বা একটা গরম 1 গ্লাস গরম জলকে দুভাগে ভাগ করে দিলে সঙ্গে সঙ্গে কি তার টেম্পারেচারটা কমে যাবে? কমবে না। তাহলে টেম্পারেচার, এইগুলো হচ্ছে সব ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে আমরা দুভাগে ভাগ করলাম, ডেফিনেশনটা লিখিয়ে দিচ্ছি আমি। একটাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, আর একটাকে বলা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। এবারে এর এক্সাম্পল প্রচুর পরিমাণে আসে, সেগুলো আমি বলবো, বলে দেবো সব। এগুলো পরীক্ষায় দিয়ে দেয় যে নিচের কোনগুলো হচ্ছে এক্সটেন্সিভ, কোনগুলো ইন্টেন্সিভ। আগে ডেফিনেশনটা লিখে দিই। ঠিক আছে, এক্সটেন্সিভ প্রপার্টির ডেফিনেশন কি বা এর ক্যারেক্টারিস্টিক গুলো কি কি না বলা হয়েছে, দেখ। Properties of the system which are বুঝতে পারছিস তো রে? হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, আমি রেকর্ডিংটা পজ করে রাখছি। প্রপার্টি লিখছি, যে এক্সটেন্সিভ প্রপার্টি গুলো অ্যাডিটিভ ইন নেচার, মানে এদেরকে যোগ করলে এরা এক্সটেন্সিভই থাকে, যোগ করা যেতে পারে। দুটো এক্সটেন্সিভ প্রপার্টির যোগফল
একটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে, ঠিক আছে? যেমন ধর দুটো জলকে যোগ করে দিলে, 1 লিটার জল আর একটা 1 লিটার সঙ্গে যোগ করে দিলি, তাহলে তোর কি জলটা 1 লিটারে থাকবে? না, 2 লিটার হয়ে যাবে। তাহলে এক্সটেন্সিভ প্রপার্টি অ্যাডিটিভ ইন নেচার, ঠিক আছে? এবার আসছি ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি ডেফিনেশন কি না, which are not mass dependent, or size dependent, ঠিক আছে? আর এগুলো অ্যাডিটিভ ইন নেচার নয়। মানে দুটো ইন্টেন্সিভ প্রপার্টি যোগ করলে কখনোই কিন্তু একটা নতুন ইন্টেন্সিভ প্রপার্টি উৎপন্ন করবে না, ঠিক আছে? অ্যাডিটিভ ইন নেচার নয়, আর এগুলো হচ্ছে অ্যাডিটিভ ইন নেচার। এই দুটো জিনিস মনে রাখবি, ঠিক আছে? নেক্সট আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই, যে এক্সাম্পলগুলো মনে রাখবি। তার আগে একটা পেজ ছেড়ে রাখছি আমি, এখানে আমি যোগ করে দেবো। এখানে আমি রিভার্সিবল প্রসেস আর দুটো প্রসেস আমি বলি, ঠিক আছে? বা কিছু প্রসেস আছে, থার্মোডাইনামিক প্রসেস। এবারে কিছু থার্মোডাইনামিক্যাল প্রসেস সম্পর্কে আমাদের আইডিয়া করতে হবে। যে একটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার পড়তে গেলে আমাদেরকে থার্মোডাইনামিক্যাল প্রসেস আমাদেরকে জানতে হবে। যেমন কি কি না, প্রথম কথা আসবো আমি সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস কোনগুলো না, যেগুলো একটা জায়গা থেকে উৎপন্ন হবে আর সেই জায়গায় এসে আবার শেষ হবে, ঠিক আছে? ধর NH4Cl কে আমি যদি হিট দিই, তাহলে সেটা অ্যামোনিয়া আর HCl এ ভেঙে যায়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি আমি ওটাকে আবার ঠান্ডা করি, তাহলে ওটা হচ্ছে আবার NH4Cl এ কনভার্ট হয়ে যায়। তাহলে এই যে রিঅ্যাকশনের প্রসেস, এই প্রসেসকে বলা হচ্ছে সাইক্লিক প্রসেস। নেক্সট যদি আমরা আসি, ভেরি ইম্পর্টেন্ট, তার আগে আমাকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বুঝতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আগে দেখে নে। আইসোকোরিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসটা কি? আইসো কথার মানে হচ্ছে সেম, আর থার্ম মানে টেম্পারেচার। তাহলে যে প্রসেসের টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সেই প্রসেসকে বলা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট। আর এখান থেকে আরো একটা ভাবে আমরা ডিফাইন করতে পারবো, যে এখানে আমরা বলতে পারি কি ডেল টি, ডেল টি। তাহলে টেম্পারেচার যদি আমরা চেঞ্জ করি, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, তোর হচ্ছে ধর আমেরিকার টেম্পারেচার আর হচ্ছে ইন্ডিয়ার টেম্পারেচার, দুটো টেম্পারেচারের ডিফারেন্স কত, সেটাকেই বলা হচ্ছে কি টেম্পারেচার চেঞ্জ। এই ডেল সাইনটা ইউজ করা হয় চেঞ্জ বোঝাতে, আর ডি সাইনটা লেখা হয় স্মল অ্যামাউন্ট থাকে, মনে রাখবে। ডেরিভেশনের ক্ষেত্রে ইউজ করা হয় ডেল ফেল এগুলো। তো এখানে আমার সায়েন্সে ইউজ করবো ডেল মানে চেঞ্জের ক্ষেত্রে, ডি এ ইউজ করবো স্মল অ্যামাউন্টের ক্ষেত্রে। তাহলে ডেল টি মানে T2 মাইনাস T1। সবসময় মনে রাখবি যে আমরা ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করব,
ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করব, কখনোই ইনিশিয়াল থেকে ফাইনাল বিয়োগ করব না। এবারে আমাকে 5 থেকে 2 বাদ দিতে বলুক বা 2 থেকে 5 বাদ দিতে বলুক, তাতে আমার ভ্যালুটা নেগেটিভে আসলেও কোনো চাপ নেই, কিন্তু আমরা সবসময় ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করব। এবারে টেম্পারেচারটা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এদের চেঞ্জটা সবসময় জিরো হবে, টেম্পারেচারের চেঞ্জটা জিরো হবে, পরিবর্তন জিরো। তাহলে নেক্সট যদি আমরা আসি আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসটা কি না, আইসোবারিক প্রসেস হচ্ছে বার মানে কার ইউনিট, প্রেসারের ইউনিট। বার কথাটা থেকে যেন প্রেসার কথাটা মাথায় আসে, বার হচ্ছে প্রেসারের ইউনিট। তাহলে আইসোবারিক মানে যেখানে প্রেসার কনস্ট্যান্ট, এখানে ডেল পি সমান জিরো হবে, ঠিক আছে, বা হচ্ছে পি টু মাইনাস পি ওয়ান সমান জিরো হবে। ঠিক আছে, নেক্সট আসছি আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক, কোর কথার মানে হচ্ছে ভলিউম, তাহলে যেখানে আমার কনস্ট্যান্ট ভলিউম, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি আইসোকোরিক প্রসেস। এখানে ডেল ভি সমান জিরো বা ভি টু মাইনাস ভি ওয়ান সমান হচ্ছে জিরো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কনস্ট্যান্ট ভলিউম মানে ভি কনস্ট্যান্ট, এখানে পি কনস্ট্যান্ট, এগুলো তো জানিস আর বলছি না। তাহলে তিনটে জিনিসে আমি দেখতে পাচ্ছি যে এক জায়গায় টি, এক জায়গায় পি, এক জায়গায় ভি, তিনটে টার্মের ইউজ করা হয়েছে, প্রেসার, ভলিউম আর টেম্পারেচার। লাস্ট ওয়ান যদি আমরা দেখি অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কিউ, কিউ লেখা হয়, ঠিক আছে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা ইউজ করি কিউ টার্মটা, কিউ মানে হচ্ছে হিট। তাহলে যেখানে হিট কনস্ট্যান্ট বা কিউটা কনস্ট্যান্ট, সেটাকে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, যেখানে ডেল কিউ সমান হচ্ছে জিরো বা কিউ টু মাইনাস কিউ ওয়ান সমান হচ্ছে জিরো। ব্যাস, বোঝা গেছে প্রসেসগুলো কি কি বললাম। কিরে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তিনটে প্রসেস আমরা জানলাম। এরপরে জানবো কি আরো দুটো প্রসেস, যেগুলোকে বলা হচ্ছে রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস। এটা ডিফারেন্ট টাইপের প্রসেস, ঠিক আছে, থার্মোডাইনামিক্যালি ডিফারেন্ট টাইপের প্রসেস, যেখানে হচ্ছে তোর কি বলা হচ্ছে এটাকে রিভার্সিবল আর হচ্ছে ইরিভার্সিবল। তো প্রথমে আসছি আমি রিভার্সিবল প্রসেস, আগে জিনিসটা বুঝে নেব। রিভার্সিবল প্রসেস বোঝার আগে আমি একটা টার্ম ছোট করে বলে দিই, যেটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম। এত বড় ইকুইলিব্রিয়াম না লিখে ছোট করে ই কিউ এম মাথায় দুটো ফুটকি দিবি, ঠিক আছে, এত বড় লেখার দরকার নেই, শর্টকাট, টাইম সেভ করা হয়, ঠিক আছে, এত বড় লেখার দরকার নেই। পাঁচটা যদি ইকুইলিব্রিয়াম তোকে লিখতে হয় পরীক্ষায়, 5 মিনিট সময় যাবে। যাক দেখ, তাহলে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম এমন একটা স্টেট বা অবস্থা যেখানে কি হয়, হয় আর there is no change
in any observable properties, any observable properties of a system with time, যেখানে টাইমের সাথে কোনো অবজারভেবল প্রপার্টির কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, সেই সিস্টেমটাকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে বলা হয়। মানে ধর এর সঙ্গে বি একটা রিঅ্যাকশন হতে হতে এমন একটা সময় এসে দাঁড়ায় যখন কি হয় ইকুইলিব্রিয়াম পড়বে এমনিতে দুদিন পরে যেখানে কি হচ্ছে এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে আবার ঘুরে এতে আসছে, তার মানে এটা বি হচ্ছে বিতে এতে হচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি কনভার্ট হয়ে যাচ্ছে রিভার্স প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস, ঠিক আছে। তো সেই সময় দুটোর ক্ষেত্রে অ্যামাউন্টটা সমান সমান থাকে, ইকুইলিব্রিয়াম হোল্ড করে যখন হচ্ছে কি হয় দুটো অ্যামাউন্ট, এটা 50 গ্রাম থাকলে এটাও 50 গ্রাম থাকবে, এটা 70 গ্রাম থাকলে এটাও 70 গ্রাম থাকবে, তো অ্যামাউন্টটা সমান সমান থাকবে, কোনো প্রপার্টি এদেরকে ডিফারেন্ট করা যাবে না, ঠিক আছে। এবারে রিভার্সিবল প্রসেসটা কি না, রিভার্সিবল প্রসেসের ক্যারেক্টারিস্টিক পরীক্ষায় লিখতে দেয়, থিওরিটিক্যাল পরীক্ষায়। না রিভার্সিবল প্রসেসটা কি, যে প্রসেসটা আমি একটা ছোট আগে উদাহরণ দিই তারপরে আমি টপিকে ঢুকবো। না উদাহরণটা কি, ধর আমার টার্গেট হচ্ছে যে তোকে তোর বাড়ি থেকে আসতে হবে স্কুল, আবার সেই বাড়ি থেকে স্কুল, ঠিক আছে। এবারে তুই কি করলি, তোর স্কুলে আসার ইচ্ছে নেই, স্কুল যেতে হলে পড়তে হবে, অনেক চাপ আছে, ঠিক আছে, স্কুল যেতে ইচ্ছে নেই, হোস্টেলে থাকতে হবে, একা থাকতে হবে, অনেক চাপ আছে, যাও। তো সেখানে কি করা হলো, তুই কিছুটা বেরোলি বাড়ি থেকে, বেরোনোর পরে তোর মনে হলো যে আমি একটা বই নিতে ভুলে গেছি, তুই আবার ব্যাকে এলি ঘরে, ঠিক আছে, ঘরে ব্যাকে এলি, দিয়ে আবার বেরোলি, তারপরে আবার কিছুটা যাওয়ার পরে আবার মনে হলো আবার কিছু একটা ভুলে গেছি, তো কি হলো, তুই এতটা যাওয়ার পরে আবার সেখান থেকে ব্যাকে এলি, তারপরে আবার কিছুটা গেলি, তারপরে দেখছিস স্কুল থেকে আবার ঘরে কদিন পরে ছুটি নিয়ে লিভ নিয়ে ঘরে এলি, ঠিক আছে। তো এই রিভার্সিবল প্রসেস হচ্ছে ছোট ছোট স্টেপে কমপ্লিট হয়, আর প্রতিটা স্টেপে কোনো একটা ছোট কারণই তোকে বিপরীতমুখী করে দিতে পারে। ছোট একটা কারণ মানে ছোট একটা বই, বা তুই ছাতা আনতে ভুলে গেছিস, বা হচ্ছে তোর কোনো কিছু আনতে ভুলে গেছিস, ঠিক আছে, তো সেটার জন্য তুই ঘর ছুটে যাচ্ছিস, তোর মানে লক্ষ্যটা তোর ওইদিকে যাওয়ার ইচ্ছে নেই, ঠিক আছে। তাহলে প্রথম যদি আমি ক্যারেক্টারিস্টিক বলি যে দ্য প্রসেস ক্যান বি রিভার্সড by a small change, এটা দেখে বুঝতেই পারছিস যে তোর কারণটা ছোট, যে ছোট ছোট কারণের জন্য তুই ঘরে ঘুরে আসছিস দেখে, ঠিক আছে, ওটার জন্য বাদ দিয়ে তুই চলেও যেতি, কোনো একটা প্যারেন্টস যেতে তোর সেখানে পৌঁছে দিত, সেটাও হতো, কিন্তু তুই না, তুই সেটার জন্য আবার ব্যাকে আসছিস ঘরে, তাহলে যে কারণটা বা যে চেঞ্জটা থাকছে সেটা হচ্ছে ছোট। এবারে যে চেঞ্জ তোকে সামনের দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে আমাকে ড্রাইভিং ফোর্স, সেটাকে বলা হয় কি ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং মানে চালনা করা, তাহলে যেটা তোকে সামনের দিকে নিয়ে যাচ্ছে সেটা ড্রাইভিং ফোর্স, আর যেটা তোকে ব্যাকের দিকে নিয়ে আসছে সেটাকে বলা হয় অপোজিং ফোর্স। তো তুই বারবার তখনই ঘুরে আসবি যখন তোর বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা কম হবে, তার মানে যখন ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং করব তখন এই চেঞ্জটা স্মল অ্যামাউন্ট হবে, স্মল চেঞ্জ। 3 নম্বর কি না, যদি আমরা বলি এই রিঅ্যাকশনটা তোর ঘর থেকে তাহলে স্কুলে পৌঁছাতে তুই মাঝখানে যদি হল্ট করে করে যাস তোর 5 বছর লাগবে, তাহলে এটা একটা স্লো প্রসেস। বারবার যদি একটা একটা বই আনতে ভুলে গেলে ঘর চলে যাস তাহলে তোর 5 বছর লাগবে স্কুলে আসতে, স্লো প্রসেস। তারপরে কি না, যেটা এখানেই বলেছি যে ছোট না ছোট কারণের জন্যই বা ছোট থেকে ছোট চেঞ্জের কারণেই তুই বিপরীতমুখী হয়ে যাস, ঠিক আছে, অপোজিট হয়ে যাস, অপোজিট রিভার্সে চলে যাস, তাহলে এটা স্লো প্রসেস হলো। আর একটা বলে দিই মাল্টি স্টেপ
মাল্টি স্টেপ রিয়াকশন, এটা অনেকগুলো ধাপে সম্পন্ন হবে। মাল্টি স্টেপ রিয়াকশন, ঠিক আছে। আর এখানে কি হবে, একটাই জিনিস তুই ভালো পেলি যে তুই কাজ অনেক করেছিস, 5 বছর ধরে তুই স্কুল যাচ্ছিস, ঠিক আছে। মানে আজকে একটু গেলি, কালকে একটু গেলি, আবার ঘুরে এলি, এইভাবে তুই 5 বছর ধরে 5 দিন ধরে তুই স্কুল যাচ্ছিস, পৌঁছাচ্ছিস, তাহলে অনেকটা কাজ করেছিস, তুই গেছিস ব্যাকে এসছিস, গেছিস ব্যাকে এসছিস, এভাবে কিন্তু তোর ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম, কাজ অনেক করে দিছিস, ওয়ার্ক ডান কিছু হোক বা নাই হোক, ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম। ব্যাস, প্রপার্টি হয়ে গেল সুন্দর, এগুলো সুন্দর মনেও থাকবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এবারে আসছি আমি ইরিভার্সিবল প্রসেস। এটা হচ্ছে তোর লক্ষ্য থাকবে যে আমাকে বাড়ি থেকে স্কুলে যেতেই হবে, স্কুলে পড়াশোনা আছে, যে অনেকদিন স্কুল যাওয়া হয়নি, স্কুলটাকে মিসও করা হয়েছে, পড়াশোনাও আছে, আমার টার্গেট হচ্ছে স্কুল। যেদিন স্কুল ডেকে দিবে সেদিন একদম জিনিসপত্র ভুলে গেলেও তুই ঘরে চলে আসবি। তাহলে প্রথম কথা, এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন। দ্বিতীয় কথা, এর ড্রাইভিং ফোর্স অনেক বেশি দেন অপোজিং ফোর্স, মানে তোকে স্কুলে টেনে নিয়ে যাওয়ার জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা অনেক বেশি দেন তুই বাড়ি আসার জন্য যে কাজটা করছিস, সেটা হচ্ছে অপোজিং ফোর্স। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে যে ছোটখাটো পরিবর্তন বা ছোটখাটো কোনো চেঞ্জ, ঠিক আছে, দ্য স্মল চেঞ্জ can't, আচ্ছা, দ্য স্মল এক্সটার্নাল চেঞ্জ can't reverse the reaction। তুই ছাতা ভুলে গেছিস বা বই ভুলে গেছিস, তার জন্য আর বাড়ি ফিরে যাবি না, ও না হলে না হবে, ছাতা ভিজে ভিজে যাবো, কি আছে, কোনো চাপ নেই। তো রিভার্স দ্য রিয়াকশন, দ্য স্মল এক্সটার্নাল চেঞ্জ কান্ট রিভার্স দ্য রিয়াকশন, রিয়াকশনকে কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, কোনো একটা ছোটখাটো পরিবর্তন। এখানে যে জিনিসটা বললাম যে ড্রাইভিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স একটা ম্যাক্সিমাম ভ্যালু দিবে, ঠিক আছে, বাকি যা আছে এর উল্টো উল্টো হবে, স্লো প্রসেস, আর এটা হচ্ছে ফাস্ট প্রসেস হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার লক্ষ্য তো এটা, আর কি, ওয়ার্ক ডানটা মিনিমাম পাবে, সব কম কাজে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডানটা মিনিমাম পাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা বলা হচ্ছে কি না, নো আইডিয়াল রিভার্সিবল প্রসেস প্রেজেন্ট ইন ইউনিভার্স। ব্রহ্মাণ্ডে এমন কোনো আইডিয়াল রিভার্সিবল প্রসেস পাওয়া যায় না, এমন কোনো প্রসেস নেই যেটা আইডিয়ালি রিভার্সিবল, মানে যেটা একদম খাঁটি রিভার্সিবল, ঠিক আছে, এরকম কোনো প্রসেস কিন্তু বাস্তবে পাওয়া যায় না, ঠিক আছে। যেমন আইডিয়াল গ্যাস বাস্তবে পাওয়া যায় না, সবই রিয়েল গ্যাস, ঠিক আছে, গ্যাসের মধ্যে দুটো ভাগ আছে, গ্যাস যখন পড়াবো তখন বুঝতে পেরে যাবি বা জেনে যাবে। তো এই হচ্ছে আজকে এতটা পর্যন্ত পড়াবো। এবারে এক্সটেন্সিভ কিছু প্রপার্টি গুলো আর এগুলো বলে দেবো, আমি এগুলো বলে দিচ্ছি।